হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কলেজ অ্যাডমিশন ডায়েরিজ এর আরও একটি এপিসোডে। এবং আজকের এপিসোড আরও বেশি ইন্টারেস্টিং, কারণ আমাদের মধ্যে নটরডেম কলেজে পড়ুয়া আরও একজন শিক্ষার্থী উপস্থিত আছে। সো অ্যাজ ইউ অল নো যে এই কলেজ অ্যাডমিশন ডায়েরিজ পডকাস্টে আমরা মূলত কীভাবে নটরডেম কলেজ বা হলি ক্রস সেন্ট জোসেফ কলেজে আসলে স্টুডেন্টরা চান্স পেলো এবং তাদের অ্যাডমিশন লাইফের জার্নিটা আমরা এক্সপ্লোর করার ট্রাই করি। ওকে, সো আজকে আমাদের মধ্যে কে উপস্থিত আছে, তুমি একটু তোমার পরিচয় এবং সব কিছু দিয়ে দাও দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি রাহাত হাসান মাহি, নটরডেম কলেজে বর্তমানে আছি। আমি 24 ব্যাচের একজন শিক্ষার্থী, গ্রুপ 11-এ আছি। আচ্ছা, সো 24 ব্যাচের স্টুডেন্ট, এখন হচ্ছে সেন্টআপ 2 চলতেছে মনে হয় না? সেন্টআপ 2 চলতেছে, শেষ হয়েছে মাত্র। আচ্ছা আচ্ছা, নাইস। সো তোমার আসলে কবে থেকে মনে হলো যে তুমি নটরডেম কলেজে পড়বা, বা এটা কি আসলে ছোটবেলার স্বপ্ন ছিল? কারণ আমার ছোটবেলার স্বপ্ন ছিল, সবার আসলে থাকে না। তোমার কি ছোটবেলার স্বপ্ন ছিল কি এনএলডিসিতে পড়ার? ছোটবেলা বলতে আমার দাদাভাই আমাকে বলছিলেন, মানে আমাদের গ্রামে তখন 2 জন ছিল মেবি নটরডেম থেকে যারা আগে পাস করছে, তারপর ডিইউ থেকে পাস করছে। আচ্ছা, তো দাদাভাই বলতেন সবসময় যে আমি চাই সবসময় তুমি 2টা জায়গায় পড়ো, এক হচ্ছে নটরডেম, 2 হচ্ছে ঢাকা ভার্সিটি। তো দাদাভাই মারা গিয়েছেন আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন। তারপর 8-9 আমরা যখন 9-এ তখন কোভিড আসলো। কোভিডের সময় আমার পড়ালেখা মানে খুবই খারাপ অবস্থায় চলে যায়। তো ওইখানে দেখলাম যখন কোভিড চলাকালীন আমি পড়তেছি না, অন্যরা কিন্তু অনেকেই পড়তেছে। দেখে যেত যে যারা পিছনে ছিল তারা সামনে আসতেছে, যারা সামনে ছিল তারা পিছনে যাচ্ছে, স্বাভাবিক। তো এক ভাইয়া পরীক্ষা নিত, ওই ভাইয়া কি করলো যে যারা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতেছে তাদেরকে এনডিসি কোয়েশন ব্যাংক দিতেছে। তো আমি ভাবলাম এনডিসি কোয়েশন ব্যাংক দিতেছে, আচ্ছা ভালো। এখন আমি তো ওইখানে পড়িও না, আর আমার এত কনফিডেন্সও নাই। আমার অবস্থা এরকম ছিল কি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত আমি পড়ি ক্লাস 10-এ প্রায়, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কি ওইটাই আমি জানি না। আচ্ছা, কিন্তু তারপরও আমি তেমন একটা আশা ছাড়িনি, আর ওইখানে আমার বন্ধু বান্ধব অনেক ছিল, তো ওদের সাথে মেলামেশা করতাম। তারপর কোভিড যখন আমাদের প্রায় শেষ হয়ে গেল, স্কুল খুললো, এখন ভাবলাম যে প্রি টেস্ট দিলাম, মোটামুটি খারাপ হয়েছে বলা যায়। তো এখন আমার ভালো করতে হবে যেভাবে হোক। আমি বেশি না, মাত্র 3 মাস পড়ছি, সত্য কথা যেটা, মাত্র 3 মাস পড়ছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এটা হচ্ছে প্রি টেস্টের পরে? হ্যাঁ, প্রি টেস্টের পরে আমি 3 মাস পড়ছি। আমার টার্গেটই ছিল যে যাই হোক আমি আমার সিলেবাস 3 মাসে শেষ করব, সেটা যেভাবেই হোক। আমি 3 মাস মানে কিভাবে যে গেছে, আমি স্কুলও গ্যাপ দিই না, একদিনও গ্যাপ দিই না, ওই রেকর্ড আমার সবসময় আছে যে আমি স্কুল গ্যাপ দিই না। সরকারি স্কুল ছিল, তারপর আমি স্কুল গ্যাপ দিই না। আমার স্কুল ছিল, পড়া ছিল, সব ঠিকঠাক ছিল। মার্চের শেষের দিকে আমার সিলেবাস ফুল কমপ্লিট। যদিও আমি স্কাউট প্লাস বিভিন্ন ক্লাবিংয়ের সাথে যুক্ত ছিলাম, ওইখানে আমার অনেক সময় দিতে হয়েছে। তারপরেও আমার 3 মাসে আলহামদুলিল্লাহ সিলেবাস কমপ্লিট। তারপরেই তো আমাদের বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই টাইমটাতে আমি কি করলাম যে বিভিন্ন স্কুলের যত ইজি বিজি কোয়েশন আছে, কঠিন কোয়েশনগুলো আছে, ওইগুলো সলভ করলাম। তো এইভাবে এসএসসি পরীক্ষা দিলাম। আমার কেন জানি মনে হইতেছিল বাংলা পরীক্ষাটা আমার তেমন একটা ভালো হয় না, আর আমি সবসময় বাংলায় একটু মার্ক কম পাই। তো স্বাভাবিক আমার এসএসসিতে মার্ক কম আসবে, এটাই সবাই আশা করছে। আমার আম্মু বলতেছে যে তুমি বাংলায় কম পাবা, তো স্বাভাবিক মার্কস কম, ভালো কলেজ লাগবে, কি করব? তো ভাবলাম কি এনডিসির জন্য প্রিপারেশন নেই। আচ্ছা, তো বেসিক্যালি তোমার আগে থেকে হচ্ছে তোমার দাদা ভাই তোমাকে ইন্সপায়ার করছিল, এবং পরবর্তীতে তোমার যেহেতু হচ্ছে তোমার বেসিকে হালকা দুর্বলতা ছিল, তুমি বললা যে কোভিডের টাইমে খুব একটা পড়া হয় নাই। পড়া হয়ই নাই বলতে গেলে, মানে আমার স্যাররা আসছেন গেছেন ঠিক আছে, আমার বাবা মা কোনো দিকে কোনো কমতি দেয় না, কিন্তু আমি পড়ার সাথে সংশ্লিষ্ট ছিলাম। আচ্ছা আচ্ছা, নাইস। তো তারপর হচ্ছে তুমি সেটা রিকভার করলা, এন্ড দেন এসএসসি পরীক্ষা দিলা। সো এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমার কেমন ছিল আসলে? হ্যাঁ, তারপর আমি বলি যে কাহিনী কি। এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় আসলাম, প্র্যাকটিক্যাল শেষ হলো। তো আব্বু বললো কি যে তুমি রেস্ট নাও। আমার স্যার বললো যে তুমি 3 দিন পর্যন্ত কোনো পড়ালেখায় বসো না, তুমি যাই প্রিপারেশন হোক 3 দিন পর্যন্ত পড়ালেখা করার কোনো দরকার নাই। তো আমি ভাবলাম এই 3 দিন আমি কি করবো তাহলে। একদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তো দ্বিতীয় দিন কি করলাম, এনডিসি কোয়েশনগুলো কেমন হয়, আসলে এনডিসি কেমন। আমি আসলে অন্যজনের কথা তেমন বিশ্বাস করি না, নিজের পার্সপেক্টিভে দেখার চেষ্টা করি। তো দেখলাম সব দিক কীভাবে। তারপর 4র্থ দিনের মাথায় আমি শুরু করলাম আমার আসল প্রিপারেশন, যে কীভাবে পড়া উচিত। তো আসলে সত্য কথা বলতে আমার মানে আমি যা জীবনে করতে পারছি কিংবা করবো ইনশাল্লাহ, সবকিছুতে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। মানে আমাকে পড়াইতে পড়াইতে আমার মায়ের পড়া মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমার মুখস্থ হয় না, এমন হয়েছে। বলো না যে মারা হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। মায়ের উপরে কোনো শিক্ষক নাই। তো আম্মু আমাকে এনডিসি এডমিশন টেস্টের জন্য, ওই যে আমার বাংলায় দুর্বলতা, যে তোমাকে বাংলায় পড়তে হবে ভালো করে। আমার বাংলা ব্যাকরণ বইটা অন্তত 10 বার হলো মেন বইটা পড়াইছে আম্মু। তো আম্মু বলতেছে তোমার অ্যাডভান্স কোনো কিছু পারার দরকার নাই। আমারও ওইটা বিশ্বাস যে আমার অ্যাডভান্স কোনো কিছু পারার দরকার নাই।
আমি এসএসসি পড়ো আমার স্যারের কাছে প্রায় যেতাম, বিভিন্ন সলভ করতাম। ইংলিশের স্যার প্রায় বাসায় আসতেন। তো স্যাররা বলতেন তোমার অ্যাডভান্স পড়ার দরকার নাই, তোমার বইয়ে যা আছে সেটা যেন না পারো, এরকম অবস্থাতে যদি তোমার সম্মুখীন হতে না হয়। আমার বইয়ে এখন আমার মনে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কাজ, উদাহরণ যা আছে, আমি ইভেন একটা সিঙ্গেল ম্যাথও বাদ দিই নাই। অনেকে বলে যে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ে না কেউ কিছুই নেই, কিন্তু আমি দেখলাম উদাহরণের যথেষ্ট ম্যাথ আছে যেগুলো অনেক কনসেপচুয়াল, হয়তো বা সলভগুলো ওইভাবে দেওয়া নাই। আপনি ইচ্ছে করলে ওইটাকে কনসেপ্ট আকারে নিলে অনেক কিছু জানতে পারবেন। আমি বুঝতে পারলাম যে আমার আসলে অনেক কিছু পড়া হয় না। হ্যাঁ, অনেক কঠিন কোয়েশ্চেন সলভ করতে পারছি, কিন্তু কনসেপ্টে আমার অনেক বেশি আরো বোঝা উচিত। হ্যাঁ, তো আমি পড়লাম ওইভাবেই। তো রেজাল্ট দিল কি বাংলায় বরাবরের মতো মার্কস কম, 173 আসলো আমার বাংলায়, কিন্তু আমার যে টোটাল মার্কসটা ছিল ওইটা ভালো ছিল না। 173 কিন্তু আসলে অনেক ভালো, কারণ আমি একটা পডকাস্টে বলছিলাম আগের একটা এপিসোডে যে আমি আসলে পাইছিলাম 159, ঠিক আছে? আমি 159 পেয়ে প্লাস পাওয়া মানুষ বাংলায়, তো তুমি যথেষ্ট ভালো পাইছো। বলো তারপরে। হ্যাঁ, তো আমি মনে করছি যে 173 যদি এইভাবে পাই তাহলে যে জায়গায় আমার অন্যান্য ফ্রেন্ডরা বাংলায় 184-85 করে পাইছে, ইভেন অনেক বোর্ডে 190ও পাইছে। তো আমার কি ছিল যে জিএসসিতে যে মার্কসগুলো আসছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আমার মোট মার্কস আসে প্রায় 1218। তো আবু বললো যে এখন সব স্যারের বলতেছে যে মোটামুটি একটু আশা করা যায় যে তুমি ভালো একটা কলেজে তোমার ভালো কলেজ আসবে, গভর্নমেন্ট কলেজ ইনশাআল্লাহ, যে কোনো ভালো কলেজ, গভর্নমেন্ট হিসেবে কি বলে যে ওয়েবসাইট যে আমরা করি। তো এখন আমি ভাবলাম, এখন মনের মধ্যে মানে অন্য একটা জিনিস কাজ করতেছে যে মার্কস তো পেলাম, এখন এনডিসিতে চান্স পেলেও হবে, না পাইলেও হবে। মানে এখন আমি আর দেখা যায় প্রথম যে সিরিয়াসনেসটা ছিল, সিরিয়াস বলতে কি আমি দিনের বেলা বন্ধু বান্ধবের সাথে মিশছি, ঠিক আছে, কিন্তু ওই রকম চিল করে নেয় আবার যে একবার বাসায় বসে সারা দিন রাত পড়াশোনা ওই রকমও না। কিন্তু আমি কোনো জায়গায় ঘুরতে যাই নাই, কারণ আমার কাছে মনে হয় কি যে ঘুরতে যাওয়া মানে ওইটা মানে ওইখানে তো পড়ালেখার সাথে কোনো সম্পর্ক নাই। তো ওইটা আসলে মানে আমার পড়ালেখার প্রতি কোনো মনোযোগ থাকবে না। কোনো জায়গায় ঘুরতে গেলে আসলে আগের 7 দিন পরের 7 দিন কোনো পড়ালেখা হবে না, যেহেতু টাইমটা থাকে কম। তো আমি কি করলাম, এখন রেজাল্ট দিল, তো এখন ভালো আসছে আলহামদুলিল্লাহ। তো আমি আবার হালকা করে শুরু করলাম, পড়তেছি। তারপরে এনডিসির জন্য আমাদের সবচেয়ে সমস্যাটা হলো, সবচেয়ে বড় যুদ্ধ চান্স পাওয়া থেকে অ্যাপ্লিকেশন করাটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। প্রায় 2 রাত্র জেগে আমি অ্যাপ্লিকেশনই করলাম, সার্ভার ডাউন, অ্যাপ্লিকেশন নেয় না, অনেক কষ্টে করলাম। তো আচ্ছা, পরীক্ষার ডেট দিছে, আমার হচ্ছে 3 দিন পরে পরীক্ষা, আমার হচ্ছে সেকেন্ড শিফটে পরীক্ষা। এখন আগের দিনে আমি মোটামুটি যা পড়ার গুছাই ফেলছি, আর তেমন একটা টাচ করি নাই। আমি আগের দিন হচ্ছে আমরা ঢাকা যাবো রাতে, তো আমি আগের দিন আমার বাসায় গেলাম, নোয়াপাড়া ছিল আমার বাসা। তো আমি নোয়াপাড়াতে গেলাম, আগের দিন আমার সাথে আম্মু ছিল, আম্মু আমাকে নিয়ে আসবেন ঢাকা, ওইটা কোথায়, আমাদের ট্রেন ছিল 6:40-এ। তো আমরা ট্রেনে উঠলাম। মজার বিষয় হচ্ছে কি, ওই ট্রেনে যারা ছিল সবাই এনডিসিতে পরীক্ষা দেওয়ার জন্য আসছিল। আমার কম্পার্টমেন্ট, আমি যেখানে বসেছিলাম ওইখানে প্রায় 10 জনের বেশি ছিল, আমার বন্ধু বান্ধব ছিল অনেকে। এটা ট্রু যে মানে ওই টাইমে দেখা যায় যে রাস্তাঘাটে বেরোলে সবাই এনডিসি পরীক্ষার জন্য যাচ্ছে, এবং ওই যে মানে পরীক্ষার ওই যে আমাদের পুরো আরামবাগের রোডটা হচ্ছে পুরো ফিল আপ হয়ে থাকে মানুষে ফুল ফিল আপ। সো ওইটাই এনাফ আসলে তোমার নার্ভাস ব্রেকডাউন করে দেওয়ার জন্য, বেসিক্যালি যে এত মানুষ পরীক্ষা দিচ্ছে। সবাই পড়তেছে, মানে আহামরি পড়া, ট্রেনেও ওরা পড়তে মানে যাকে বলে ফাটাই ফুটাই দেওয়া পড়া। তো আম্মু বলতেছে, আমি বলতেছে যে তোমার তো বায়োলজি কম মুখস্থ হয়, তুমি বায়োলজি, আমি শুধু একটা বইয়ের সাথে আনছি বায়োলজি বইটা, যে তুমি বায়োলজি পড়ো। ট্রেনে কি বায়োলজি পড়বো, আমার আসলে ওই রকম মানে গাড়ি ঘোড়াতে। তো আমি এমনি জাস্ট পৃষ্ঠে উঠাইলাম, দেখলাম। তো আমার ঢাকা মতিঝিল আশেপাশে কিংবা কোনো জায়গায় আমার কোনো রিলেটিভ নাই, ঢাকাতে আমার তেমন একটা রিলেটিভ নাই বললেই চলে। তো আমরা আসলাম প্রায় 10:40-এ, তখন ছিল না রিলেটিভ। তো এসে গেলাম, আমার এক ভাইয়ের বাসা ছিল খিলগাঁও, গেলাম আমি আর আম্মু, ওইখানে থাকলাম রাতে। আম্মু তো সারা রাত ঘুমাই নেয়, মানে আমি কি নিব, আমার থেকে আম্মু টেনশন বেশি। আমাদের বাবা মারা আসলে প্রচুর প্রেসার থাকে, সবসময় আমার থেকে আম্মুর টেনশন বেশি। মানে আমি জাস্ট মানে কি নিব সাথে ওইটা পর্যন্ত আম্মু গুছিয়ে রাখছে। আমি জাস্ট সকালবেলা উঠে নাস্তা করে আমরা 6টার সময়, আম্মু বলতেছে না আগেই যাব আমরা, কারণ অনেকে বলছে যে আরামবাগ রাস্তা আসলে জ্যাম থাকে। তো আমরা রওনা দিলাম সকাল 6টায়, আধা ঘন্টায় এসে পৌঁছে গেলাম। তো ওইখানে এসে দেখি ফার্স্ট শিফটের তখন পরীক্ষা শুরু হবে। কি বলবো ভাই, মানে স্টুডেন্টরা মানে এত বড় যে কিভাবে পড়তেছে, মানে ওরা জাস্ট বই হাতে নিয়ে হুমড়ি দুমড়ি খেয়ে পড়ে যাবে এমন অবস্থা। এখন আম্মু বলতেছে কি, দেখছো ওদের অবস্থা, তুমি তো ওদের তুলনায় কিছুই পড়ো না। আমি ভাবলাম যে আম্মু, বললাম যে আমি তো আসলে ওদের মতো পড়ি নাই, তাহলে আমার তো হবে না, এটা স্বাভাবিক। তো ওরা অনেক পড়তেছে, অসুবিধা নাই, তুমি যা পারো ওইটা লিখবা,
আর আমি তোমাকে নিয়ে এমনি সন্তুষ্ট, তুমি যা জীবনে করতে পারছো কিংবা পারতেছো ওইটা নিয়ে আমি সন্তুষ্ট, তুমি যেভাবে পারো করবে। তো ফার্স্ট শিফট বেরোলো, আমি গেলাম পরীক্ষায় নিয়ে, আমাদেরকে তো ওই যে বাস্কেটবল গ্রাউন্ডের সামনে দাঁড়া করে রাখে সবাই, তো দাঁড়ালাম। ইভেন কয়েকজন ওইখানেও পেপার নিছিল সাথে, দুই একটা শীট আকার যেটা থাকে, ওরা ওইখানেও মানে পড়তেছে, আমাদেরকে 10 মিনিট দাঁড়া করে রাখছে, অনেক পড়া পড়তেছে। তো আমরা রুমে ঢুকলাম, আমার স্কুলের একটা ফ্রেন্ড ছিল মনে হয় 3 নম্বর কলামে, আমি ছিলাম 1 নম্বর কলামে। তো সুরঞ্জিতা ম্যাম পড়ছিল আমার রুমে, তো ম্যাম সবাইকে অনেক ইন্সপায়ার করলো। তো পরীক্ষা শুরু হলো স্বাভাবিক, আমি কোয়েশন হাতে নিলাম। আমার সবসময় একটা টার্গেট ছিল যে হ্যাঁ আমার তো মেন বই পড়া আছে, আর কোনো কিছু পড়া থাক বা না থাক আমার মেন বইটা পড়া আছে, মেন বই থেকে যা আসবে ওইটা আমি পারবো। হয়তো বা বাইরে থেকে আসলে আমি পারবো না, হ্যাঁ অনেকেই পারবে। তো এমন তো হতে পারে যে ও বইয়েরটা পারে না বাইরেরটা পারে, তো আমি জাস্ট বইয়েরটা আনসার করবো। আর আমার কথা হচ্ছে এখানে যেহেতু এনডিসিতে র্যাঙ্কিং করা হয় না বা কোনো বইয়ের মতো এইভাবে মানে চান্স পাইলে হলো, তো আমার কথা সব আনসার করতে হবে এমন না, আমাকে জাস্ট আনসার করতে হবে। তো আনসার করতে করতে আমি আসতেছি। একটু থামাই তোমাকে এখানে, একটু আমি জানতে চাচ্ছি যে তোমাদের টাইমে মান বন্টনটা কেমন ছিল? কয়টা কোশ্চেন কি থেকে ছিল? 24টা শর্ট কোয়েশ্চেন ছিল আর ডাক বাংলা অনুচ্ছেদ আসছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো 24টা কোয়েশ্চেন যে আসছিল, আমি প্রথমে আনসার করছি, 5টা আনসার করার পর দেখলাম যে 6 নাম্বার পারি না। আচ্ছা ঠিক আছে, 6 নাম্বার পারি না, আমি জাস্ট রিল্যাক্স। হ্যাঁ আমি জানি আমি চান্স পাবো, এমনিতেও চান্স পাবো না, এমনিতে আমি চান্স পাবো না। অনেকেই বলতেছে যে তুমি চান্স পাবা, কিংবা অনেকে মজা নিতেছে যে তুমি চান্স পাবাই পাবা, এত ব্রিলিয়ান্ট হয়ে এসে। আমি জানি আমি চান্স পাবো না। তো আমি পরীক্ষা দিলাম, একটা একটা করে আনসার করছি। তারপর বায়োলজি আসলো, বায়োলজি আমি স্বাভাবিক ওই যে বায়োলজি 2টা কোয়েশ্চন, ওই 2টা কোয়েশ্চনে কিন্তু আমার ভুল হয়েছে। তো আমি জানি বায়োলজি আমি আনসার করতে, আমি স্বাভাবিকভাবে নিচে গেলাম। তো এখন নিচে এসে দেখি যে ডাক বাংলো আসছে। তো আমার পাশের সিটে যে বসছে ওরা দুজন ছিল ফ্রেন্ড, সামনে পিছনে। তো ও বলতেছে যে ডাক বাংলো মানে কি বলতো, ওরা মেবি ঢাকার, চিনে না। একজন বলতেছে কি রাজাদের প্রাসাদ, আর একজন বলতেছে কি যে প্রাচীনকালে যে বড় লোকরা বেড়াতে যেত না, ওইটা ছিল। আমি তো হাসতেছি যে তার মানে কি যে অনেকেই এটা সম্পর্কে অবগত না। তো আমি যেহেতু আমার নানাপুরের পাশেই ছিল ডাক বাংলো, আমি মোটামুটি একটা কনসেপ্ট আমার আছে। আমি যেহেতু যদি এটা আনসার করতে পারি, মানে আমার আব্বু সবসময় একটা কথা বলে কি যে আনকমন পরীক্ষায় কিছু আসলে তুমি যখন সেটা আনসার করতে পারবা, মানে ওইটা হচ্ছে তোমার ভালো একটা এবিলিটি, প্লাস পয়েন্ট। হ্যাঁ প্লাস পয়েন্ট। তো আমি এটা আনসার করলাম স্বাভাবিকভাবে। আনসার শেষ হলো, পরীক্ষার কে বলে যে এনডিসিতে টাইম থাকে না, আমি আনসার করে 5 মিনিট বসে রয়েছি। এক্স্যাক্টলি। আর আমি তো মানে আমার গল্প যেদিন বলছি ওই দিন আমি বলছিলাম যে আমার 1 ঘন্টা পরীক্ষা আমার 40 মিনিট শেষ হয়ে গেছিল, তারপরে পুরো টাইম বসেছিলাম বেসিক্যালি। ওকে, তারপরে হচ্ছে তোমার তাহলে রিটেন পরীক্ষা হইলো, এন্ড রিটেনের পরে তো হচ্ছে রেজাল্ট দিল রিটেনের। তুমি হচ্ছে রিটেনের রেজাল্ট দেওয়ার আগে তার হচ্ছে আরো বড় কাণ্ড। হ্যাঁ আমার তো চান্স হবে না আমি জানি। হ্যাঁ তুমি তো হচ্ছে আশাই করো না যে তোমার চান্স হবে। আম্মু বলতেছে কি আচ্ছা অসুবিধা নাই, তবে তুমি যদি একটু ভালো করে পড়তা তাহলে তোমার চান্স হইতো। তো বুঝে নিত বাবা মা একটু তো ভারাক্রান্ত মন থাকবে। তো বাবা ওই একটু কষ্ট নিয়ে আসে, তো রেজাল্ট দিল স্বাভাবিক। সবাই যার যার রোল নাম্বার চেক করতেছে, আমি বাসা থেকে মানে বেরোয় বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা সবাই ওদের রোল নাম্বার চেক করতেছে। তোরা চেক কর, আমারটা চেক করিস। তাই আমি আমার এক খালাতো বোন আছে, ও তখন হনিক্রুজে পরীক্ষা দিছিল। ওরে কল দিয়ে বললাম যে আমার রোল নাম্বারটা একটু চেক করে দেখতো আমি আছি কিনা। ও আমার কল দিয়ে বলে যে আরে তোর তো আছে। মানে আমি এমন চিৎকার করছি মানে পাবলিক একটা জায়গার মধ্যে, মানে সবাই আমার দিকে তাকাছে। আমি বললাম মানে কিভাবে কি, আমি আম্মুর কল দিলাম, আম্মু বাসায় আসলো। পরের দিন ভাইবা, তো ফর্মাল ড্রেস আপ যেটা আমাদের ইউজ করতে ওটা নিয়ে গেলাম। তো ভাইভাতে তুমি বেসিক্যালি ফর্মাল ড্রেস আপ পেয়ে গেছিলা? ফর্মাল ড্রেস আপ পরে গেছি। ওই দিন পরের দিন সকালে আমি রওনা দিলাম। তো যেটা ওইটা আমার মা কিন্তু আমার ব্যাপারে মানে যা পরিশ্রম করছেন আসলে বলার ব্যাপারে না। মানে আম্মু আমাকে নিয়ে মানে সে আমাকে সেই চান্স পাওয়ানো থেকে শুরু ভাইভাতে নেওয়ার জন্য, মানে আমি বাসে ঘুমাইছিলাম কিন্তু আমার কি কি লাগবে, মানে কি আনসার করা লাগবে, মানে কি করা লাগবে সব আম্মু ব্যবস্থা করতেছে। আমার এক সিনিয়র ছিলেন যিনি এনডিসিতে পড়ছেন, তো ওনাকে জিজ্ঞেস করলেন, আম্মু নিজেই কল দিয়ে যে কি কি তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করে বা সামথিং। তো আমরা আসলাম, পরের দিন কলেজে ঢুকলাম। তো আমি নোবেল কে কে পাইছেন ওই ব্যাপারে একটু ধারণা রাখছিলাম যে জিজ্ঞেস করতে পারে, যেহেতু সাম্প্রতিক জিনিসপাতি একটু পড়ে গেছিলাম। অনেকটা সাম্প্রতিক পড়ি নাই, জাস্ট নোবেলটা কে কে পাইছে ওইটা একটু জানতাম। চিকিৎসা বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। তো মজার ব্যাপার হচ্ছে পাঠান স্যার ছিলেন। আমি প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। নার্ভাসনেস বলতে তেমন একটা নার্ভাসনেস নাই, যেখানে চান্স পাওয়ার মানে কথা মানে আমার চান্স পাইতেই হবে। তো রিটেনে চান্স পাইতে আশা করো নাই, সেখানে ভাইবা আশা করি না। আর অনেকে বলছে যে তাদের নাকি অনেক ভালো হয়েছে, আর আমার সেখানে অনেক মানে বায়োলজি আনসারই করি নাই, মানে ভুল হয়েছে। তো
আমি ঢুকলাম পাঠান স্যার কাছে অনুমতি নিয়ে। তো স্যার বললেন যে তুমি বসো। প্রথমে পাঠান স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমাকে এখানে কে নিয়ে আসলেন? তাই আমি বললাম যে স্যার আমার আম্মু নিয়ে আসলেন। তো বললেন যে তোমার আম্মু তো তোমাকে নিয়ে অনেক কষ্ট করতেছে। আমি জি স্যার অনেক কষ্ট করতে। বলতেছে যে তুমি যদি আমাদের কলেজে চান্স পাও তাহলে তুমি কিভাবে ক্লাস করবে? তো আমি বললাম স্যার আমার আগেও হোস্টেলে থাকার অভিজ্ঞতা আছে, প্লাস আমি যদি অসুস্থ হয়ে যাই বা কোনো কারণে তাহলে আমার ফ্যামিলি সহ শিফট হবে আমার কারণে। তো তখন স্যার জিজ্ঞেস করলেন যে আমার বাবা কি করেন? তো বললাম যে স্যার আমার বাবা। তো বলতেছেন যে তাহলে কি তোমার মা আসবেন? জি স্যার আমার মা আসবেন। তাহলে বলতেছে মোরাললেস একটা জাস্ট ফ্র্যাঙ্ক কনভারসেশন হচ্ছে আর কি স্যারের সাথে তোমার। তখন স্যার বলতেছেন যে দেখো তোমার মা বাবা তোমার জন্য তাদের জীবনে সবটুকু উৎসর্গ করতেছে, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ওইখানে 90% ছেলে মেয়ে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কিংবা তাদের ভুলে যায়। তো তুমি কি এইভাবে করবো? আমি বললাম যে স্যার আমি আমার জীবনে যতটুকুই করতে পারি, আমার জীবনের লক্ষ্য একটাই যে আমার আহামরি কিছু হওয়ার দরকার নাই, কিন্তু আমি যাতে আমার মা বাবাকে এতটুকু বলতে পারি যে তোমাদের সন্তান হিসেবে আমি জীবনে একটা ভালো মানুষ হতে পারছি। তো তখন আমাকে স্যার জিজ্ঞেস করলেন হ্যাঁ, তারপর ফর্মালি একটু আসলাম যে স্যার বললো আচ্ছা বলো যে সাহিত্যে কে নোবেল পাইছে? আমি তো পড়ে অবাক। তুমি খুশি হয়ে গেলে যে তোমার কমন পড়ছে কোশ্চেন? না না কমন আসে না, আমি পড়ে গেছি কিন্তু চিকিৎসা বিজ্ঞান যেটা পড়ে না ওইটাই জিজ্ঞেস ওইটাই আসছে। তো অনেকে কি করছে মানে আগে শুনলাম যে অনেকে মানে একটা জায়গায় আরেকটা আনসার দিচ্ছে, তো আমার মানে ওইরকম কনসেপ্ট ছিল না। আমি বললাম না স্যার দুঃখিত স্যার মনে করতে পারছেন। স্যার বলতেছেন যে সাম্প্রতিক বিষয় একটু জেনে রাখা ভালো। আমি বললাম যে স্যার আমি তো আসলে সাহিত্যে কে নোবেল পাইছি ওইটা আসলে মনে করতে পারতেছি না, অন্যান্য বিষয়গুলো একটু মনে ছিল। আচ্ছা স্যার বলতে আচ্ছা অসুবিধা নাই, আমি আমার সাথে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসেরও সার্টিফিকেট নিয়েছিলাম, প্রায় 25টার মতো নিয়েছিলাম আমার সাথে। তো আমি যেহেতু স্কাউটিংয়ে ছিলাম, আরও ক্লাবিং করছিলাম, প্লাস ক্লাইমেট নিয়েও আমি অনেক অর্গানাইজেশনের সাথে ছিলাম। তো স্যার আমার কাছে ওইগুলো মানে জিজ্ঞেসও করেনি যে আসলে কি তোমার ছিল নাকি ছিল না। আশা বললাম, তো আম্মু জিজ্ঞেস করতেছে যে তোমাকে যে প্রশ্ন জিজ্ঞেস করলো তুমি কি পারছো? আমি বললাম যে না। তো তোমাকে বেসিক্যালি একটাই প্রশ্ন জিজ্ঞেস করছে মানে ইয়ে বাইরে আর কি একাডেমিক বা জিকে থেকে আর কি, সেটা তুমি পারো না আনফরচুনেটলি। ওকে, তারপর আমি বাসায় আসলাম, এখন তো সবাই বলতেছে যে ও তো করতে পারে না, আর বড় ভাইরা বলতেছেন যে আনসার করা লাগে না, কারণ পারা লাগে না তোমাকে, এটা জাস্ট এমনি ফর্মালি তোমার নার্ভাসনেস কিরকম আছে ওইটা দেখার জন্য জিজ্ঞেস করছে। বাসায় গিয়ে পৌঁছাইতে না পৌঁছাইতে রাতে 8টায় বছর রেজাল্ট দিয়ে দিল যে আলহামদুলিল্লাহ চান্স হয়ে গেছে। তখন আম্মু বলতেছে যে মানে আমি যে এত কষ্ট করলাম, মানে আমি আমার আম্মুর মুখ দেখেছি কি বলবো, মানে আমার এত একটা খুশি লাগতেছিল যে আমি কখনো জীবনে এতটুকু খুশি হই না যে আমার মায়ের হাসি মুখ দেখে। সত্যি কথা, মানে আমার উদ্দেশ্য ছিল একটা যে আমার মা আমাকে নিয়ে এত কষ্ট করতেছেন, অন্তত মায়ের জন্য হলো একটু চান্স পেয়ে দেখানো হচ্ছে, এটাই মূলত লক্ষ্য ছিল। ওইভাবে গ্রেট স্টোরি। আই থিঙ্ক আমাদের সবার মা বাবাই আসলে আমাদের জন্য অনেক পরিশ্রম করে, এবং সেটা যখন হচ্ছে তারা সাফল্য দেখতে পারে আমাদের, তখন হচ্ছে অবশ্যই সেটা খুশি হয় তারা। সো লাস্ট থিং তোমাকে যেটা আজ করবো সেটা হচ্ছে যে তোমার যদি কিছু বলার থাকে যারা জুনিয়র আছে তোমার, যারা এবার পরীক্ষা দিবে এনডিসিতে এসএসসি পরীক্ষা মাত্র শেষ হলো, তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে। হ্যাঁ, জুনিয়রদের উদ্দেশ্যে বলতে কোচিং তুমি করতেই পারো, কিন্তু আমি তোমাকে এটা বলবো যে বাংলাদেশের কোনো কোচিং তোমাকে এনডিসির কোয়েশ্চন কিভাবে হবে ওই প্যাটার্ন কখনোই তোমাকে বলে দিতে পারবে না। রাইট, কারণ কোয়েশ্চন প্যাটার্ন তো চেঞ্জ হয় প্রতি বছর। হ্যাঁ, আমাদের আগেও কিন্তু 3বার এমসিকিউ হয়েছিল, সবাই বলছিল, ইভেন আমার অনেক ফ্রেন্ড এমসিকিউতে শর্টকাটে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমাদের সময় কিন্তু এমসিকিউ আসে না। রাইট, মানে এনডিসিতে কোয়েশ্চন কি হবে ওইটা কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না। তো যে কাজটা করতে হবে মূলত হচ্ছে মেইন বই যা আছে আমাদের, মানে ওই যে আছে না আমাদের শরীরে যে কোনো ব্যথার জন্য আমরা প্যারাসিটামল খাই, মেইন বই হচ্ছে আমাদের প্যারাসিটামল। ওই প্যারাসিটামল অবশ্যই তোমাকে নিতেই হবে। ওকে, সো গ্রেট, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। ইনশাল্লাহ তোমার সাফল্যের গল্প আমরা আরও শুনতে চাই। কলেজ পাস করার পরে হচ্ছে সবচেয়ে বড় যেটা এক্সাম, আরও ইম্পর্টেন্ট এক্সাম ইউনিভার্সিটি অ্যাডমিশন, সেখানেও তুমি ইনশাল্লাহ তোমার যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় সেখানে তুমি চান্স পাবা, এবং তোমার বাবা মাকে আরও বেশি খুশি করবা, আরও তাদের মুখ উজ্জ্বল করবা। সো ছোট্ট বন্ধুরা যারা শুনলা, বেসিক্যালি তোমাদেরকেও আমি এটাই বলবো যে তোমার বাবা মার জন্য হইলেও তাদের স্বপ্ন কিন্তু তোমার পূরণ করা উচিত, তাদের জন্য তোমার ফাইট করা উচিত। অ্যান্ড অফকোর্স যদি তোমার হচ্ছে তোমাদের যে কোনো ধরনের গাইডলাইন প্রয়োজন, যে কোনো যা কিছু প্রয়োজন, সেটার জন্য আমরা তো তোমাদের সাপোর্ট দিচ্ছি। সো লিঙ্কে ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেটা হচ্ছে আমার একটা গাইডলাইন কোর্স আছে, নটরডেম গাইডলাইন কোর্স। সো সেখানে তোমরা চাইলে এনরোল হয়ে যেতে পারো। ইনকেস তোমার মনে হয় যে আসলে কীভাবে পড়বো, কী পড়বো, নার্ভাসনেস বা কনফিউশন, সো অনেক সময় যেটা থাকে যে তোমার হয়তো একজন বড় ভাই প্রয়োজন যে তোমাকে গাইড করবে, সো সেটার জন্য আমরা হচ্ছে আছি অবশ্যই। সো ধন্যবাদ তোমাকে আসার জন্য, সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তোমার সাথে ভবিষ্যতে আরও দেখা হবে, কথা হবে। সো থ্যাংক ইউ সবাইকে যারা এই পুরো পডকাস্টের এপিসোডটা জুড়ে যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে আবারও নতুন কোনো এপিসোড, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।